এখন একটু আসি, আসলে একদিকে এরকম অস্থিরতা নাশকতা নিয়ে আমরা কথা বলছি, অন্যদিকে সংস্কার, ঐক্য, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আমরা যেটি শুনলাম, বিএনপি মহাসচিব তিনি বললেন যে আহ, মানে তার বক্তব্য এবং সেই সাথে সাথে যদি দেখি প্রধান উপদেষ্টার বক্তব্য, বিএনপি মহাসচিব বললেন সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। আরো অনেক বক্তব্যের মধ্যে তিনি এটি বলেছেন। আর প্রধান উপদেষ্টা বলছেন সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না এবং সংস্কারটা হবে ঐক্যমতের সংস্কার। মাসুদ কামাল, এই দুটো বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি মহাসচিব পরে এটিও বলেছেন এই সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আসলে আপনি কি দেখছেন এখানে? দেখেন, আমি যেটা দেখছি সেটা হলো সংস্কার নিয়ে আসলে এক ধরনের, আমার বিবেচনায় এক ধরনের সময় ক্ষেপণ চলছে। এটা আমি মনে করি। কেন মনে করি সেটা আমি বলছি আপনাকে। সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কার করেই নির্বাচন করতে হবে। এই যে প্রস্তাবটা সংস্কার করে নির্বাচন করা, এটা আমি পছন্দ করি এবং এটা আমি চাই যে সংস্কার করে নির্বাচন করা হোক। কিন্তু আমার প্রশ্নটা হলো, সংস্কারটা কে করবে? এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি, সেই লোকগুলো কি এই কাজের জন্য যোগ্য লোক? সেই প্রক্রিয়াটা কি একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া? অথবা এখন এসে আপনি যে ঐকমত্যের কথা বলছেন, জাতীয় ঐকমত্য করবেন আপনি, জাতীয় ঐকমত্যটা কাদের নিয়ে করবেন? জাতির সঙ্গে করবেন? আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন? আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন এখন, আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই। আপনাদের উচিত ছিল কি, সংস্কার যখন আপনারা করবেন, উচিত ছিল সংস্কার কমিশন করার পর সেখানেই পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা। তাহলে হতো কি, আপনার সময় বাঁচত। এখন আমি ওই দিন শুনলাম যে সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে। এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে, এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন? ওনারা কার সঙ্গে বসবেন? পলিটিক্যাল পার্টির সঙ্গে পড়বেন। 1 লক্ষ প্রস্তাব পড়তে কতক্ষণ লাগবে রে ভাই? এই 1 লক্ষ প্রস্তাব একজন পড়ে শোনাবে, সেটা শুনতে কতক্ষণ লাগবে? আলোচনা করতে কতক্ষণ লাগবে? এটার কোনো প্রয়োজন ছিল? আপনি তো শুরুতেই পারতেন পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদেরকে আপনাদের সংস্কার কমিশনে ঢুকিয়ে নেওয়ার জন্য, ওখান থেকেই বলতে পারতেন। আমি আরেকটা কথা বলি, দেখেন, যখন সরকার এই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, সংস্কার কমিশন করেছে, তারা মিটিং করতেছে, এক একজন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বেতন ভাতা পাচ্ছে, খুব ভালো, কোনো সমস্যা নাই। এদেরকে আপনি নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায়? আপনার পছন্দ তাই। ভাই, আপনি কে? আপনি কে? আপনি কাদের নিয়োগ করছেন? আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে, এরা আপ টু দা মার্ক না, আমার বিবেচনায় না। কারণ আমি এদের মোটামুটি যাদেরকে চিনি, ওদের কাউরে আমার মনে হয় না এই কাজ করার জন্য তারা যোগ্য লোক। এমনকি সবচেয়ে যেটা সেন্সিটিভ, যে সংস্কার করছে আপনার সংবিধান সংস্কার কমিটি, এই কমিটি যিনি প্রধান, আমার তো ওনারই পছন্দ না। কালকে উনি একটা সেমিনারে বক্তব্য রাখছেন, উনি প্রথম আলোর রিক্রুট, কিন্তু এটা মাথায় রেখেন। এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম আলোর রিক্রুট, অনেকেই, একাধিক উপদেষ্টা, একাধিক সংস্কার কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সব প্রথম আলোর লোক, প্রথম আলোর ডেইলি স্টার গ্রুপের লোকেরা। আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো আপনাকে, ওই আলোচনা দীর্ঘ হবে, বলি না। প্রথম আলো কালকে আলী রিয়াজ সাহেবের একটা বক্তব্য ছাপছে, সেখানে আবার লিখতেছে, আলী রিয়াজ সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন। প্রথম আলো নিজেই তো তারা সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে কি সংবিধান বিশেষজ্ঞ অভাব ছিল? ভাই, আলী রিয়াজ সাহেব হলো জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই, আমার ডাইরেক্ট টিচার, আমি ওনার ক্লাস করেছি। তো জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, সংবিধান বানায়। আচ্ছা, বানালো তাও মানলাম। উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকান নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করছেন, তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই? আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন, আমার ওই যদি জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে। সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের নাগরিক, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তার সে বুঝে মনে করে তার প্রথম একবার নিয়ে আসছিল।
আইনা নিয়ে কয়েক মাস পরে বিদায় করে দিচ্ছে যে এই জিনিস চলবে না। ভাই বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘ্রাণকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই না আপনি সংস্কার করবেন, সেটা যে সংস্কারে আপনি করেন না কেন। এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়, 1 নম্বর কথা। দেখেন একটা কথা বলে শেষ করি, যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে, তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সৎ ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা তো ফালাই দিবে, বলবে এটা কি, আমাদেরটা অনেক বেটার। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইনক্লুড করতে পারতো। তা আপনি প্রথমেই তো ওদেরকে বাড়ি করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন ভাই জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে কাকে দিয়ে বিদেশি জিনিস নিয়ে আসলেন? বিদেশি 2 লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হলো আলী রিয়াজ। কারণ ডক্টর ইউনূস সাহেব সময় পাবে না, ভার্চুয়ালি আলী রিয়াজই করবে, বিদেশি মাল। কেমনে আপনি কি বলেন একটু বুঝি না কিছু ভাই। জাতীয় ঐক্য যদি যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি জাতীয় ঐক্যের কথা ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত। উনি কি বলছেন? সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে? এন্ড দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনূস সাহেব করবেন না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে? ভাই দুনিয়াটা এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না? এত সোজা না রে ভাই।